দ্রুত গেজেট করে পিলখানা শহীদদের মর্যাদা দেওয়ার আশ্বাস তারেক রহমানের। শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সংসদের সংরক্ষিত আসনে জায়গা পেতে বিএনপির নারী নেত্রীদের দৌড়ঝাঁপ। দুঃসময়ে সক্রিয় ও যোগ্যদের মূল্যায়ন করবে দল, বলছেন নীতি নির্ধারকরা। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রী বিনতিকে কুপিয়ে হত্যা। হামলাকারী নিহতের সহপাঠী বলে দাবি পরিবারের। গ্রেপ্তারে পুলিশি অভিযান। এবং রাতের আধারে ভরাট হচ্ছে বরিশাল নগরীর বিভিন্ন পুকুর, দ্রুত বন্ধের দাবি। আইনি ব্যবস্থার আশ্বাস সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে লাইবা জান্নাত। দ্রুতই পিলখানার শহীদদের গেজেট করে যথাযথ মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সাথে মতবিনিময় এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্বের প্রতি হুমকি। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করা হবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত অভ্রের প্রতিবেদন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিলখানায় সেনা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2009 সালের শহীদদের সম্মানে এ সময় শহীদ পরিবারের সদস্যরা এত বছরেও বিচার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন। বিডিআর শব্দটা এবং ক্যালেন্ডারের পাতায় 25শে ফেব্রুয়ারি আমাদের সবার কাছে একটা ট্রমা, যে ট্রমা থেকে আমরা 17 বছর বেরিয়ে আসতে পারিনি। সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। বিডিআর হত্যাকাণ্ডের যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মাধ্যমে রচিত হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। অনুষ্ঠানে তদন্ত কমিটির প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্বের প্রতি হুমকি। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। দ্রুতই পিলখানার শহীদদের গ্যাজেট করে যথাযথ মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। 25 ও 26শে ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাল্লাহ কাজ করবে। পরে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। শাহাদাত অভ্র, এখন ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বনানীর সামরিক কবরস্থানে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্র এবং সরকার প্রধান। জাতীয় শহীদ সেনা দিবস অনুষ্ঠানে মন্ত্রী, 3 বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনে রাষ্ট্রপতি বনানীর সামরিক কবরস্থানে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্বাগত জানান। এরপর শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া মাহফিলে শরিক হন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে আর কোনো তদন্ত কমিশন হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা সমর্থনকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেল দেখব, সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। আফজাল হোসেন, এখন, ঢাকা। সচিবালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে জানতে চাই, আর সচিবালয়ে আজকে আর কোনো বৈঠক রয়েছে কিনা? লাইবা, এই নবভাবে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সচিবালয়ে অফিস করছেন। তার মতো কিন্তু আজকেও আমরা দেখেছি যে উনি খুব সকালে 9:04 কিন্তু উনি সচিবালয়ে প্রবেশ করেছেন এবং অন্যান্য দিনের মতো অফিস করছেন। আর আমরা যতদূর জানতে পেরেছি 9:30 একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বা শুরু হচ্ছে। সেই বৈঠকটি হলো গিয়ে যে যারা সচিব আছেন সব সচিবদের সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এর আগেও কিন্তু তিনি তার প্রথম কার্যদিবসে কিন্তু আমরা যতদূর উনি কিন্তু সচিবদের সাথে একবার বৈঠকে বসছিলেন, যদিও সেটি ছিল একটি সংক্ষিপ্ত বৈঠক। তো আজকে যেটি আমরা জানতে পেরেছি যে এই বৈঠকটি একটু দীর্ঘই হবে। এখানে তিনি যে সচিবরা আছেন তাদেরকে তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। নতুন সরকারের যে প্রথম 180 দিনের যে কর্মপরিকল্পনা সেই বিষয়ে আলোচনা হবে। বেশ কিছু বড় বড় প্রতিশ্রুতি রয়েছে নতুন সরকারের, সেই বিষয়েও ওনাদের নির্দেশনা দেওয়া হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া প্রধানমন্ত্রী কিন্তু আজকে আরও 2টি প্রোগ্রাম আছে, সেগুলো কিন্তু সচিবালয়ের বাইরে। তো সচিবালয়ে আজকে তিনি সকাল সকালে প্রবেশ করেছেন এবং এই সচিবদের সাথেই ওনার আসলে আজকে একটিমাত্র এই প্রোগ্রাম রয়েছে সচিবালয়ে, এবং সেখানে তিনি ইতিমধ্যেই সচিবদের সাথে বৈঠকে বসছেন, যেখানে তিনি তার সরকারের বিভিন্ন দিক নির্দেশনা এবং কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া অন্য কোনো অনির্ধারিত শিডিউল থাকতে পারে, তবে সেই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি। এখন পর্যন্ত সচিবদের সাথে যে বৈঠকটি রয়েছে সেটি আজকের একমাত্র শিডিউল বা আজকে প্রধানমন্ত্রীর একমাত্র কর্মসূচি হিসাবে রয়েছে, যেখানে তিনি সচিবদের সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে কিভাবে বাস্তবায়ন করা যায়, কি কি ব্যাপারগুলো গুরুত্ব দেওয়া উচিত সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে এবং সচিবদের একটি নির্দেশনা বা একটি বলা যেতে পারে দিক নির্দেশনা কিন্তু আজকে এই বৈঠক থেকে প্রধানমন্ত্রী সচিব দিবেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে মোটামুটি সব মন্ত্রণালয়ের সচিবরাই কিন্তু আজকের এই বৈঠকে অংশ নিচ্ছেন এবং বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লাইবা। আসিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।
সংসদের সংরক্ষিত নারী আসনে জায়গা পেতে বিএনপির শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ করছেন দলটির নারী নেত্রীরা। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, দলের দুঃসময়ে মাঠে সক্রিয় এবং যোগ্যদের মূল্যায়ন করবে দল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে হলে নারীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে গেলেও দলটির ভিতরে এখন আলোচনা সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে। ক্ষমতাসীন দলটির সংরক্ষিত আসনে নারীদের সংসদ সদস্য নির্বাচিত করার বিষয়টিকে নারীর ক্ষমতায়ন হিসেবে বিবেচনা করা হয়। তবে এ রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, বাস্তবতা হলো নারীর ক্ষমতায়ন নয়, আলংকারিক পদ হিসেবেই সংরক্ষিত আসনে নারীদের বিবেচনা করা হচ্ছে। কসমেটিক বা মেয়েদেরকে ঠকানোর একটা উপায়। আমি সংরক্ষিত আসন যদি সরাসরি নির্বাচিত হয়ে আসে তাহলে আমি সেটার পক্ষে, কিন্তু এখন যেভাবে সংরক্ষিত আসনে নারীদেরকে নিয়ে আসবে আমি এটার বিপক্ষে। আমি তো সেটা বললামই যে এই নারীরা কোনো রকম ভূমিকা রাখতে পারে না পার্লামেন্টে। তা খামাখাটা লোক দেখানো যে আমাদের এতগুলি নারী আছে। যারা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আসতে চান তারাও এসব বাস্তবতা বিবেচনায় রেখেই সংসদে ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের জন্য শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ যেমন করছেন, তেমনি দুঃসময়ে রাজপথের কর্মীদের মূল্যায়ন না করার চর্চা কিংবা পারিবারিকভাবে রাজনৈতিক সুবিধাভোগীদের দৌরাত্ম্য ভাবাচ্ছে নারী নেত্রীদের। যোগ্যদের অবশ্যই মূল্যায়ন হবে, এটা আমি মনে করি হওয়া উচিত, এবং দলও এটা যত বুঝবে। কারণ এখন যে সুফল, এই সুফলটা তো এক সময়ের পরিশ্রমের সুফল। এই সুফলটাকে ধরে রাখতে না পারলে ভবিষ্যতে আজকে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে কালকে আরেক দলের সেটা হবে না, এটা বলা যায় না। একজন মাঠের কর্মীকে অবমূল্যায়িত করে পারিবারিকভাবে কাউকে যদি মূল্যায়িত করা হয় সেই জায়গায় তো হতাশা কাজই করে। তাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আর কেউ মাঠে কাজ করতে চাইবে না। তো কাজেই দল তো সবসময় সুদিন থাকে না, দলের তো দুর্দিনও আসে। সেই সময় মাঠের কর্মীদেরই কিন্তু মাঠে থাকতে হয়। আন্দোলন সংগ্রামে জেল জুলুম আমাদের উপরে বয়ে গিয়েছে। আমরা অসংখ্য ভাইদেরকে হারিয়েছি, সহযোদ্ধাদের হারিয়েছি, এবং চোখের সামনে গুম হতে দেখেছি, খুন হতে দেখেছি। আমরা যে বিভীষিকাময় যে সময়ের সাক্ষী, এটা কিন্তু নতুনরা এই সাক্ষী নয়। যারা আজকে অতিথি পাখি তারা কিন্তু জানে না রাজপথ কিভাবে আমরা আন্দোলন সংগ্রামের প্রতিটা ধাপ প্রতিটা দিন আমরা পেরিয়ে এসেছি। তবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা নজরুল ইসলাম খান বলছেন, অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দুঃসময় যারা রাজপথে সক্রিয় ছিল তাদের মধ্য থেকেই যোগ্যদের মূল্যায়ন করবে দল। এটা তো নতুন কোনো ব্যাপার না আর কি, যে এবারে প্রথম নারী আসনে বিএনপি মনোনয়ন দিচ্ছে। অনেক দিন ধরে বিএনপি নারী আসনে মনোনয়ন দিচ্ছে, নারী আসনে এমপি নির্বাচিত করছে, এবং এই নারী আসনের সংখ্যাও বাড়াচ্ছে বিএনপি। তো কাজেই যোগ্য মানুষরাই সেখানে আসবে আমার ধারণা। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলছেন, মাঠের কর্মীদের মূল্যায়ন না করলে দল ক্ষতিগ্রস্ত হবে। গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে হলে নারীদের যথাযথ মূল্যায়নেরও পরামর্শ তার। দল তো ক্ষতিগ্রস্ত হয়ই, তারা এগুলি তো কোনো গণতান্ত্রিক গণতন্ত্র করতে হলে তো নারীদেরকে আনতে হবে সংসদে। কারণ নীতি নির্ধারণের ক্ষেত্রে নারীর তো একটা ভূমিকা থাকা দরকার। কারণ একটা নীতি যখন তুমি নাও, সে নীতির দ্বারা মেয়ে পুরুষ উভয় এফেক্টেড হয়, কিন্তু নারী ভিন্নভাবে এফেক্টেড হয়। সুতরাং নারীর কি চিন্তা ভাবনা, নারী কি চায়, ওটা ওই নীতি নির্ধারণের মধ্যে আনতে হবে। সংরক্ষিত আসনে নির্বাচিতদের সংসদে কার্যকর ভূমিকা পালনে নিজেদের উদ্যোগী হবার পাশাপাশি দলগুলোরও পুরুষতান্ত্রিক ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নতুন গভর্নর নিয়োগের পর অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ ব্যাংকে। এই মুহূর্তে সেখানে আছেন নাইম কামাল। সেখানকার পরিস্থিতি নিয়ে জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাইম, একটু জানাবেন যে বাংলাদেশ ব্যাংকে রয়েছেন আপনি, এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর কোনো কর্মকর্তার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? জি লাইবা, যেমনটি বলেছিলেন যে গতকালকে কিন্তু বিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এখান থেকে চলে যাওয়ার পরেই কিন্তু অস্থিরতা বিরাজ করছিল বাংলাদেশ ব্যাংকে। সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের রাত নাগাদ পর্যন্ত চলেছিল। সেক্ষেত্রে কিন্তু 4 জন পরিচালক এবং 1 জন উপপরিচালককে কিন্তু বদলি করা হয়েছে, এবং এর আগে যে 3 জনকে বদলি করে দেশের বিভিন্ন প্রান্তে দেওয়া হয়েছিল তাদের বদলি আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজকে সকালে এসে যেমনটি জেনেছি যে কিন্তু যে বর্তমান যে গভর্নর মোস্তাকুর রহমান, যাকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে গতকালকে,
তিনি কিন্তু আজকে সকাল নাগাদ কিন্তু অর্থ মন্ত্রণালয় যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেখানে যাবেন, সেখানে গিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে তিনি কিন্তু বাংলাদেশ ব্যাংকে সকাল 11টা নাগাদ এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপরে কিন্তু তিনি তার যে নির্দিষ্ট অফিস রয়েছে সেখানে কিন্তু অফিস করবেন, এমনটি আমরা কিন্তু কর্মকর্তাদের কাছে জানতে পেরেছি। যদি তার ব্যক্তি জীবন নিয়ে একটু বলি, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে কিন্তু অনার্স এবং মাস্টার্সে শেষ করেছেন। এরপরে কিন্তু তিনি FCMA করেছেন। তারপরে কিন্তু তিনি ব্যবসা প্রতিষ্ঠানে যোগদান করেন, বিভিন্ন ব্যবসার সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। আমি যদি একটু জানি, তিনি কিন্তু BGME এর সদস্য, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সদস্য হিসাবে কিন্তু তিনি কাজ করেছেন। এছাড়া তিনি আটাব যেই এজেন্ট কোম্পানিগুলো রয়েছে এয়ার ইন্টারন্যাশনাল, সেগুলোর সাথে কিন্তু তিনি সংযুক্ত ছিলেন। এছাড়া তিনি কিন্তু রিহ্যাব যে রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে সেটারও কিন্তু গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। আজকে তিনি এখানে এসে অফিস করবেন। এর আগে তিনি যেমনটি জানিয়েছিলেন, গণমাধ্যমের সাথে কিন্তু তার মুঠোফোনে কথা হয়েছিল, তিনি যেমনটি বলেছেন তার কিন্তু প্রথম দায়িত্বই হবে কিন্তু যে ঋণের যে সুধার, সেই সুধার কিন্তু 9-6-এর দিকে নিয়ে যাওয়ার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতা কাটানোর জন্য তিনি কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য। সহকর্মী নাইম কামাল যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে। রাজধানীর রায়ের বাজার এলাকায় এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত 9টার দিকে হাজারীবাগ থানাধীন ওই এলাকায় শাহরিয়ার শারমিন বিনতি নামের 8ম শ্রেণীর ওই শিক্ষার্থী নিহত হন। আহত অবস্থায় ওই কিশোরীকে রাত 10:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার ঘটনায় সিয়াম নামে তার এক পূর্ব পরিচিত সহপাঠী জড়িত বলে দাবি পরিবারের। হাসান আল মাহমুদের প্রতিবেদন। বুধবার রাত 8:30টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে স্কুল ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতির সঙ্গে হেঁটে আসতে দেখা যায় আরও একজনকে। এর কিছুক্ষণ পরে ভবনের উপর থেকে করা এক ভিডিওতে ওই কিশোরকে একটি ছুরি মুছতে দেখা যায়। এ সময় বিনতির চিৎকারে জড়ো হন আশপাশের অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত বিনতি দৌড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তো হুন্ডা নিয়ে আসার পরে ওই মেয়ের সাথে একটু কথা বলছে, হয়তোবা কিছু নিয়ে ঝামেলার ক্ষেত্রে মনের আক্ষেপে এলোপাথারি খুব শুরু করছে। যে ছেলে কোপাইছে আর কি, ওই ছেলে ওখানে নাকি দাঁড়ায় ছিল কিছুক্ষণ, ওখান থেকে দাঁড়ায় পরে দৌড় দিয়ে ওদিক চলে গেছে। মেয়েটা শুনছি যে আমাকে বাঁচাও বাঁচাও, পরে ওই ছেলেটার আমি দেখছি ওখানে একটা চাকু হাতে আর মোবাইলটা, হাতে রক্ত ছিল মাখা, ওই রক্ত মুছতে আছে। রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বিনতি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিথর বিনতি বলে যান ছুরিকাঘাত করা ওই কিশোরের নাম সিয়াম। নিরিবিলি স্পট পাই আর কি মেয়ের আর কি পিছন দিয়ে আঘাত করছে, এবার সম্পূর্ণ পিঠে। পরে মেয়ে চিৎকার করতে করতে বাসায় গেছে। পরে ওই যে প্রত্যক্ষদর্শী ছিল সে বলছে আর কি মেয়ে নাকি একটা নামে বলছে সিয়াম, নাকি সিয়াম নামে ছেলে নাকি তারে আঘাত করছে। হাসপাতালে মেয়ের লাশ পোস্টমর্টেম ছাড়াই নিতে মিনতি বিনতির মায়ের আর বাবা জানান সিয়াম ছিল পূর্ব পরিচিত। এর আগেও বেশ কয়েকবার ওই কিশোর তার মেয়েকে উত্ত্যক্ত করেও বলেও জানান তিনি। সিয়াম একই স্কুলে পড়তো আগে, শিকর স্কুলে, ওই পোলাটার সাথে। আর আমি তো কইতে পারি না, আমি আসছিলাম উপরে নিচে এসে দিয়ে আমার মেয়েটারে কোবায় তুই গেছে। এই কথাটাই আমি শুনলাম, এখন শুনলাম যে এই একটা পোলা ফোন দিত, ডিস্টার্ব করতো, ওই পোলাটাই আইছে, সিসি ক্যামেরার ফুটেজ ওবিলে পাইছে নাকি অফিসারের কাছে আসছে। পুলিশ জানায় দ্রুতই ঘাতককে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছেন তারা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। দর্শক, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, রাজধানীর রায়ের বাজার এলাকায় বিনতি নামের এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর এই নিয়ে আরও জানাতে হাজারীবাগ থানার সামনে থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। রাহিদ, বিনতি হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা জানতে চাই, আর হামলাকারীকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে? লাইভা দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর হাজারীবাগ থানায়, এবং গতকাল রাতের যে ঘটনাটি, সেই ঘটনাটি হলো যে হাজারীবাগ থানার আওতাধীন একটি এলাকায় ছুরিকাঘাতে 8ম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছেন। শাহরিয়ার শারমিন বিনতি নামে ওই ছাত্রী গতকাল রাতে তার ভাইয়ের সঙ্গে বের হয়েছিলেন, বাজারে গিয়েছিলেন, এবং তারপর বাজার থেকে
সবজি কেনার পর বাসার পাশে তাকে সে গিয়েছিল এবং তার ভাইকে মসজিদে দিয়েছিল এবং তারপরই কিছুক্ষণ পরই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবং আমরা সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণে যেটি জানতে পেরেছি যে সিয়াম নামের এক শিক্ষার্থী এই হত্যাকাণ্ডের সঙ্গে তাকে অভিযুক্ত করা হয়েছে এবং পুলিশ অভিযান চালিয়ে সেই অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা গিয়েছে যে বৃন্তি যখন তার ভাইকে মসজিদে দিয়েছে এবং মসজিদে দেওয়ার পর বৃন্তি ওই সিয়াম নামের শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে যাচ্ছিল এবং পাশাপাশি যাওয়ার সময় কথা কাটাকাটি হয় কিছুক্ষণের মধ্যে এবং কথা কাটাকাটির মধ্যে সিয়াম ছুরিকাঘাতে সেই বৃন্তিকে হত্যার চেষ্টা করেছিল এবং এরপরই যখন আশেপাশে অনেকেই ছিল বাট কেউ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেনি এবং সব শেষে পাশের বাসার এক মহিলা যিনি তাকে বাঁচানোর চেষ্টা করেছিল এবং বৃন্তি তাকেই জানিয়েছিল যে তার হত্যাকারী সিয়াম। এবং কিছুক্ষণ আগে আমরা হাজারীবাগ থানায় যে নিহতের মামার সঙ্গে কথা বলেছি এবং তিনি জানিয়েছে যে অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়ে আইনি মামলা এবং বিভিন্ন বিষয় যেসব রয়েছে সেগুলো এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এবং আপনি জানেন যে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার সঙ্গে তার যে ফ্যামিলি রয়েছে তার বাবা মা যেটি জানিয়েছে যে প্রায় গত 4 বছর ধরে এই নিহত এই মেয়ে বৃন্তিকে বিরক্ত করে আসছিল সিয়াম এবং এই ঘটনার সূত্রপাতে পরবর্তীতে মামলা করা হবে এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি রমনা বিভাগের উপপ্রধান। লাইবা এই ছিল রাজধানীর হাজারীবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। বৃন্তি হত্যাকাণ্ড নিয়ে আরো খবর জানাতে রাজধানীর হাজারীবাগ থানার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি আল রাহিদ। পর্যটন নগরী কক্সবাজারের কলাতলিতে একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে গ্যারেজ মালিক সহ অন্তত 6 জন গুরুতর দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান রাত 10:15টার দিকে গ্যাস পাম্প হঠাৎ বিস্ফোরণ হয় এবং আগুন লাগে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। গ্যাস লিকেজ থেকেই ভয়াবহ এই বিস্ফোরণ এবং আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে বুধবার সন্ধ্যায় গ্যাস পাম্পে হঠাৎ গ্যাস লিক হলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ঘটনাস্থল থেকে সরে যেতে বলা হয় উৎসুক জনতাকে। রোজার শুরু থেকেই সিলেটে অস্বাভাবিকভাবে বাড়ছে সবজির দাম। একই সাথে বাড়তি অন্যান্য সবজি সহ মাছ এবং মাংসের দরও। এদিকে ফেনীতে কমতে শুরু করেছে লেবু, শসা, কাঁচামরিচ এবং বেগুন সহ সব ধরনের সবজির দাম। এসব বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সিলেটের রিকাবি বাজার থেকে গোলজার আহমেদ এবং ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে সোলাইমান ডালিমি। শুরুতেই যেতে চাই গোলজারের কাছে। গোলজার, সবজির বাজারের কথা বলছিলাম, অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণটা কি? আচ্ছা দেখুন, আসলে রোজার আগ থেকে সিলেটের সবজি বাজার অনেকটা দাম বৃদ্ধি অব্যাহত যেভাবে ছিল এখনও সেটি আছে। মাঝখানে প্রথম রোজার পরে দ্বিতীয় রোজা থেকে কিছুটা কমলেও আজকে থেকে সেই দাম কিন্তু আবার বাড়া শুরু করেছে। এবং এই মুহূর্তে আমরা যেহেতু সিলেটের রিকাবি বাজারে আছি, এখানকার যে আজকের যে বাজার দর সেটি হচ্ছে ব্যবসায়ীরা বলছেন যে বিগত 2 দিনের তুলনায় আজকে বাড়ছে। বিশেষ করে লেবু এখনও 120 থেকে 140 টাকা হালিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ 4টি লেবুর দাম প্রায় কমপক্ষে 100 টাকা। একইভাবে দাম বেড়েছে বেগুনের এবং পাতাকপি, ফুলকপি সহ অন্যান্য যে এই সিজনের যে সবজি আছে এই সবজিগুলোর দাম অব্যাহত রয়েছে। তবে কিছুটা দাম কমেছে। এখানে বলা হচ্ছে শিমের বিচি, টমেটো এবং লাউ যেটি আছে, এই 3টি পদ ছাড়া বাকি যে সব জিনিস আছে সেগুলো আসলে ঊর্ধ্বমুখী রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে প্রতি বছরই এখন যেহেতু শীতের শেষ সময়, সুতরাং আমদানিতে বা সরবরাহ কম রয়েছে তুলনামূলকভাবে, অর্থাৎ যে পরিমাণ চাহিদা আছে বাজারে সেই চাহিদার তুলনায় কিছুটা সরবরাহ কম থাকায় আসলে দামটা তারা বেশি দামে কিনতে হচ্ছে এবং বেশি দামে কেনার কারণে তারাও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং যারা ভোক্তা আছেন, বিশেষ করে ক্রেতা যারা, তারা তো বরাবরই আসলে যে অভিযোগ করেন যে বাজার মনিটরিং ব্যবস্থা, এখন সবজি বাজারে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা যেটি আছে বিশেষ করে কৃষি দপ্তর যে নির্ধারণ করে দেয় সেটি আসলে ঠিক থাকে না। এক এক বাজারে এক একটি ধরনের দাম
নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ কোনো বাজারে স্থায়ী কোনো দাম বা দর সেটি আসলে নির্ধারণ করা সম্ভব হয় না। তো এই কারণে যে বিষয়টি হচ্ছে, সিলেটের যে সবজির বাজারগুলো প্রায় প্রতিটি বাজারই প্রায় একই অবস্থা, এবং ক্রেতা বা বিক্রেতা যেটি আছে যে অভিযোগ বা অনুযোগ একই রকম থাকে, তবে বাজার মনিটরিং ব্যবস্থা কিছুটা দুর্বল, সেটা আসলে বলতে হচ্ছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবজি বাজার নিয়ে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি ফেনীতে সহকর্মী ডালিম হাজারের কাছে। লাইভে আমাদের সহকর্মী গুলজার সিলেট থেকে যেমনটি বলছিলেন, সেখানে যে সবজির যে বাজার সেটি ঊর্ধ্বগামী রয়েছে, তবে সেই চিত্র থেকে ফেনীতে চিত্রটা একটুখানি ভিন্ন রয়েছে। আমরা এই বাজারে যেটি দেখেছি যে সবজির দাম রোজার প্রথম দিকে বিশেষ করে এবং রোজার একদিন আগে যে দাম ছিল সেই দাম থেকে কিছুটা কমেছে বাজারে। আমরা দেখেছি যে সব ধরনের যে সবজি রয়েছে সব ধরনের সবজিতেই দাম কিন্তু কমতি রয়েছে। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে ক্ষীরা এবং শসা যেগুলো রোজা শুরুর সময় বিক্রি হচ্ছিল 100 টাকার উপরে, সেটি কিন্তু আজকের বাজারে 40 এবং 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আজকের বাজারে আমরা দেখেছি যে টমেটো বিক্রি হচ্ছে যে 50 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়, কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা, যেটি রোজার প্রথম অবস্থায় 200 টাকা বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়াও ফুলকপি আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা, যেটি আমরা প্রথম অবস্থায় আমরা দেখেছি যে 100 টাকায় বিক্রি হতে। বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র 30 টাকায়, বরবটি সিম বিক্রি হচ্ছে 80 টাকায়, সিম বিক্রি হচ্ছে 50 টাকা, আলু বিক্রি হচ্ছে 20 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 40 টাকায়। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে ফেনীর যে সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট, এখানে লেবু হালিপতি বিক্রি হচ্ছে যে 60 থেকে 80 টাকায়, যেটি রোজার প্রথম অবস্থায় 160 থেকে 200 টাকায় বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়াও লাউ বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতি পিস 30 টাকা। আমরা কথা বলছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন রোজার প্রথম অবস্থায় সবজির দাম যেখানে বাড়তে ছিল, আস্তে আস্তে রোজা যতই যাচ্ছে ততই কিন্তু সবজির যে দাম সেটি কমছে, অপরদিকে সরবরাহ বাড়ছে। বিক্রেতারা যেমনটি বলছেন এইভাবে সরবরাহ বাড়তে থাকলে সবজির দাম আরো কিছুটা কমবে। তবে ক্রেতারা যেমনটি বলছেন বছরের অন্যান্য সময়ের চাইতে এই সময়টাতে সবজির যে দাম সেটি অন্যান্য সময়ের চাইতে বেশি। আরো কিছুটা যদি সবজির দাম কিছুটা কমে তাহলে তাদের মধ্যে স্বস্তির যে ব্যাপারটি সেটি আসবে বলে ক্রেতারা আমাদেরকে মনে করছেন। এটি ছিল ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে ফেনীর সবজির বাজারের খবরের সর্বশেষ। ডালিম, ধন্যবাদ। আপনাকে। দর্শক, ফেনী এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সবজির বাজারের খবর। রাতের আধারে বালু দিয়ে ভরাট করা হচ্ছে বরিশাল নগরীর বিভিন্ন পুকুর, ফলে ক্রমেই পুকুরের সংখ্যা কমে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। দ্রুত পুকুর ভরাট বন্ধের দাবি জানিয়েছে সচেতন মহল। অন্যদিকে সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর বলছে পুকুর ভরাট রোধে তারা সচেতন রয়েছেন, আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আমিনুল ইসলামের ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। রাতের আধারে ট্রাকে ভরে আনা হচ্ছে বালু, ভরাট করা হচ্ছে ছোট বড় পুকুর। অনুমতি ছাড়া পুকুর ভরাটে নিষেধাজ্ঞা থাকলেও বরিশালে অবাধেই চলছে এই কর্মযজ্ঞ। নগরীর কাউনিয়ার মনসাবাড়ি এলাকায় প্রায় 25% পুকুর। শতভাগ ভরাট করা পুকুরের মালিক বলছেন তার ভাই বোনদের জমি ভাগ করে দেওয়ার জন্য ভরাট করা হয়েছে। সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের চিঠির প্রেক্ষিতে সকল কাগজপত্র জমা দেওয়া হয়েছে বলে দাবি তার। তারা আমাদেরকে চিঠি দিছিল, সেই চিঠির এগেনস্টে আমরা আমাদের ডকুমেন্টস, আমাদের যে পেপারস, ম্যাপস, এই মৌজার, এগুলো আমরা প্রেজেন্ট করছি। ঘর করার জন্য আমরা এখানে মাটির উত্তোলন করছিলাম, এই জন্য আমরা একটু বালু ফালা এটা ভরার চিন্তা ভাবনা করতেছি। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের নজরদারি বাড়ানো না গেলে পুকুরগুলো ভরাট করা হবে বলে মনে করেন সচেতন মহল। সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর তারা কোনো ভূমিকা পালন করছে না। তাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কিংবা কখনো কখনো তাদের যোগসাজশে এগুলো ভরাট করা হচ্ছে। আমরা এর প্রতিকার চাই। সিটি কর্পোরেশন বলছে অনুমোদন ছাড়া পুকুর ভরাটের খবর পেলে কাজ বন্ধ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, অথচ পুকুর ভরাটে বালু আনার কাজে ব্যবহৃত হচ্ছে খোদ সিটি কর্পোরেশনের ট্রাক। পুকুর ভরাট যেহেতু নিষেধ, শ্রেণী পরিবর্তন যেহেতু হয়নি, কাজের পুকুর ভরাট করার সুযোগ নেই, সেই হিসেবে তারা হয়তো রাতের গোপনে ভরতে পারে। পরে আমরা দেখার পরে তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে, এটা জেলা প্রশাসনের মধ্যে, তারপর পরিবেশ বিভাগ আছে, পরিবেশ আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেয়। পরিবেশ আইন 2000 অনুযায়ী পুকুর জলাশয় ভরাট দণ্ডনীয় অপরাধ। ব্যক্তিগত পুকুর ভরাট করতেও পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগে। কাগজপত্রে গরমিল পাওয়া গেলে ভরাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা প্রথম নোটিসিং করি, নোটিসিং করার পরে তার কাছ থেকে প্রপার কাগজপত্র চাই,
চাওয়ার পরে যদি আমরা সন্তুষ্ট হতে না পারি যে এটা পুকুর বা দিঘি বা ডোবা বা খাল, সেক্ষেত্রে আমরা পরিচালিত আইনে মামলা দিচ্ছি। 2010 সালের তথ্য অনুযায়ী বরিশাল নগরীতে 436টি পুকুর থাকার কথা, তবে নেই 200টিও। পুকুর জলাশয়ের অস্তিত্ব রক্ষায় দখলের বিরুদ্ধে কাজ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল। এবারে আন্তর্জাতিক। গাজায় ইসরায়েলের যুদ্ধ সমর্থন দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে এই সমর্থনের কথা জানান তিনি। এটি ইসরায়েলি পার্লামেন্টে কোনো ভারতীয় নেতার প্রথম ভাষণ। মোদী বলেন, ভারত ইসরায়েলের পাশে আছে। 2023-এর 7 অক্টোবর হামাস যোদ্ধাদের আক্রমণের নিন্দা জানিয়ে তিনি বলেন, কোনো অজুহাতেই বেসামরিক নাগরিক হত্যা গ্রহণযোগ্য নয়। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানান। বলেন, দুই দেশের স্বার্থ ও লক্ষ্য এক। এর আগে তেল আবিব বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান নেতানিয়াহু। আর এই ছিল এখন বাণিজ্যে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।